আমার মনে হচ্ছে ঠিকঠাক প্রার্থী আছেন 20 থেকে 22 জন, একদম অ্যাবসলিউটলি ঠিকঠাক প্রার্থী আছেন। উত্তরবঙ্গে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে দেবশ্রী চৌধুরীকে নিয়ে আসা হয়েছে কলকাতায়, মানে এই একটা বদল কেন্দ্রের। নর্থ বেঙ্গল তৃণমূলকে ভোট দেওয়ার কোনো অঙ্কে নর্থ বেঙ্গল নেই। জন বার্লা যে কোনো কারণেই হোক তাকে সরিয়ে মনোজ টিগ্গাকে আনাটা এটা একটা বিজেপির মাস্টার স্ট্রোক হয়। উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় খরচার খাতায় ধরে রেখেছেন। উদয়ন গুহ তিনি একটা মন্ত্রী, তিনি গুন্ডামি করবেন না মন্ত্রী করবেন ডিসিশন নেন। গৌতম দেব তো তিনি হেরে বসে আছেন ওখান থেকে। মুর্শিদাবাদের 3 জন প্রার্থী কিন্তু বিজেপির ঠিকঠাক প্রার্থী। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল বিজেপি অবশেষে তার 42টা কেন্দ্রে প্রার্থী তালিকা লোকসভা নির্বাচনের জন্য ঘোষণা করেছে এই বঙ্গে। কিন্তু একাধিক জায়গায় প্রার্থী তালিকা নিয়ে একাধিক বিশ্লেষণ উঠে আসছে। কোথাও খুশি, কেউ উচ্ছ্বসিত ভূমিকা পালন করছেন, কেউ আবার কেন্দ্র বদল হয়েছে বলে একটু যদি বলা হয় দুঃখী। কিন্তু আলটিমেটলি 42-এর আসনে বিজেপি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে প্রার্থী তালিকা ঘোষণার পর, একদম প্রাথমিক একটা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সন্ময় ব্যানার্জি। সন্ময়দা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে প্রার্থী তালিকা আপনি দেখেছেন, একাধিক নাম নিয়ে জল্পনা হচ্ছে, ওভারঅল আপনার কি মত? প্রথমে বলি 42টা নয়, 19 জনের নাম দ্বিতীয় দফায় ডিক্লেয়ার্ড হলো, তার মানে 38 জন। এই 38 জনের মধ্যে আমি একান্ত আমার নিজস্ব অবজারভেশন, আমি সেটা নিয়ে প্রকাশ্যে একদম কোন প্রার্থী ভালো কোন প্রার্থী খারাপ ওইভাবে মূল্যায়ন করতে রাজি নই। আমার মনে হচ্ছে ঠিকঠাক প্রার্থী আছেন 20 থেকে 22 জন, একদম অ্যাবসলিউটলি ঠিকঠাক প্রার্থী আছেন। এবার বাকি কিছু কিছু প্রার্থীকে আমি চিনি না, সুতরাং যাদের জানি না তাদের সম্বন্ধে মন্তব্য করা উচিত না। কয়েকটা কেন্দ্রে প্রার্থী বদল করা উচিত ছিল সর্বভারতীয় বিজেপি নেতৃত্বে, যে কোনো কারণেই তারা করেননি। 2-3 জন প্রার্থী আমার মনে হয়েছিল না হলেই ভালো হতো। এখন সব মিলিয়ে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তারা তো সার্বিকভাবে সারা ভারতবর্ষের প্রেক্ষিতে এবং অবশ্যই আমাদের গ্রেটার অ্যাসপেক্টে পুরো এই প্রার্থী তালিকাগুলো ফাইনাল করেন। অনেক কিছু ভাবনা চিন্তা করেছেন। আমার যেমন প্রথম দিকে মনে হচ্ছিল আরে এ হলো কেন, এটা ঠিক হয়নি, পরে মনে হলো আরে এর তো ঠিকই হয়েছে। ফলে সময় বলবে শেষ পর্যন্ত যে এই প্রার্থী তালিকা বিজেপি যেটা ফাইনাল করেছে সেটা অ্যাবসলিউটলি ঠিক না ভুল। না, আমি যদি একটু কেন্দ্র ধরে ধরে আমি আলোচনা না করলে, আমি যদি প্রদেশ ধরে ধরে আলোচনা করি, মানে উত্তরবঙ্গে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে দেবশ্রী চৌধুরীকে নিয়ে আসা হয়েছে কলকাতায়, মানে এই একটা বদল কেন্দ্রের। ফলে আলটিমেটলি উত্তরবঙ্গের অ্যানালাইসিস, যেখানে বিজেপির ঘাঁটিটা একটু শক্ত। আমি উত্তরবঙ্গ সম্বন্ধে প্রথমেই বলবো জন বার্লাকে পরিবর্তন করে মনোজ টিগ্গাকে আনাটা একটা মাস্টার স্ট্রোক হয়েছে। কারণ মনোজ টিগ্গাকে আমি খুব ক্লোজলি চিনি, ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় আছে এবং উত্তরবঙ্গে বহু মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি তার সূত্রেই বলছি মনোজ টিগ্গা ইজ দ্য বেস্ট চয়েস। সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা 5 জন প্রার্থী নাম বলতে গেলে বিজেপির মনোজ টিগ্গার নাম বলতে হবে। এবং জন বার্লা প্রথমে ক্ষুব্ধ হয়েছিলেন, তিনি রেগে টেগে গিয়েছেন, পরবর্তীকালে আবার নরেন্দ্র মোদীজি সবাই এসে তিনি আবার নিজে ঠিক করে নিয়েছেন। ঠিক করেছেন। জন বার্লাকে বলবো সবসময় সব জায়গায় আমি টিকিট পেয়ে যাব এটা তো হতে পারে না। জন বার্লা যে কোনো কারণেই হোক তাকে সরিয়ে মনোজ টিগ্গাকে আনাটা এটা একটা বিজেপির মাস্টার স্ট্রোক হয়েছে। উত্তরবঙ্গে দেখুন, নিশীথ প্রামাণিকের কেসটা সবসময় একটা লড়াইয়ের জায়গায় থাকে, এবারেও আছে। নিশীথ প্রামাণিক, আমার নিজের ধারণা নিশীথ প্রামাণিক লড়ে পিঠে এই সিট বার করে নিয়ে আসবেন। আফটার অল নর্থ বেঙ্গলে মানুষের প্রতি অসীম বঞ্চনা তৃণমূলের সরকার রেখেছে এবং এটা কিন্তু এক্সপোজড হয়ে গেছে। আলটিমেটলি নর্থ বেঙ্গলটা খরচার খাতায় ধরে রেখেছিল তৃণমূল। ইদানিংকালে মাঝে মাঝে গিয়ে লেপচা বোর্ড, অমুক বোর্ড, তমুক বোর্ড করে টোরে অনিত থাপাকে ধরে কিছু একটা ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু যাই হোক, নর্থ বেঙ্গল তৃণমূলকে ভোট দেওয়ার কোনো অঙ্কে নর্থ বেঙ্গল নেই। এবার কামিং টু জলপাইগুড়ি, এবং জলপাইগুড়ির ব্যাপারে আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে ডাক্তার জয়ন্ত রায় খুব ভালো মানুষ। আমার প্রথম দিকে মনে হয়েছিল প্রথম দফায় যখন তার নাম অ্যানাউন্সড হলো না হয়তো নামটা পরিবর্তন হবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম ডাক্তার জয়ন্ত রায়ের নামটাই অ্যানাউন্সড হলো। আমার এখানে একটা প্রশ্ন মনে দেখা দিয়েছে। আমি একজন রাজনীতি ছাত্র হিসেবে কোনো দলকে সমর্থন করি সেই দিক থেকে না, নামই যখন ঘোষণা হলো ডাক্তার জয়ন্ত রায়, তাহলে এত দেরিটা হলো কেন? নির্বাচনী প্রচারে একটা লম্বা সময় দরকার, সেই লম্বা সময়টাকে কাজে লাগাতে পারলেন না ডাক্তার জয়ন্ত রায়। মানুষ হিসেবে অত্যন্ত ভালো, আর নর্থ বেঙ্গলে প্রার্থী বিবেচ্য, কিন্তু ওখানে ভোটটা হবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা। আমি বারবার একটা কথা বলি, উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় খরচার খাতায় ধরে রেখেছেন। উদয়ন গুহ তিনি একটা মন্ত্রী, তিনি গুন্ডামি করবেন না মন্ত্রী করবেন ডিসিশন নেন।
গৌতম দেব তো তিনি হেরে বসে আছেন ওখান থেকে। তারপরে যাতে যাতে নর্থ বেঙ্গল থেকে মন্ত্রী করেছেন, মালদা থেকে মন্ত্রী করেছেন, কাউকে কোনো ডিপার্টমেন্টের ফাইল মাঝে মধ্যে সই করা ছাড়া কোনো কাজ নেই তাদের। উত্তর কন্যা বলে তৈরি করে রেখেছেন, একজন মন্ত্রী বসেন না, একজন সঠিক আমলা পর্যন্ত বসেন না। অথচ উত্তর কলকাতা ওই দক্ষিণ কলকাতায় 8 জন মন্ত্রী, এখন 6 জন, 8 জন মন্ত্রী করে দক্ষিণ কলকাতা রেখেছেন। আর উত্তরবঙ্গ থেকে ওই রকম একটা লোককে মন্ত্রী করে রেখে দিয়েছেন, উদয়ন ঘোষ, যিনি না হোমে লাগে না যজ্ঞে লাগে, শুধু গুন্ডামস্তান কন্ট্রোল করে, নিজের জন্মদিন 5 মাথার মোড়ে পালন করে, এই টাইপের এলিমেন্টদের করে রেখেছেন। ফলে ভোটটা হবে আলটিমেটলি উত্তরবঙ্গের বঞ্চনার দিকে। এবং সেখানে দাঁড়িয়ে ডাক্তার যন্ত্রণা ইজ এ গুড ক্যান্ডিডেট। আমি বলবো রাজু বিস্তার ব্যাপারটা, যেমন মিস্টার সিংলা না রাজু বিস্তা, এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমার মনে হয়েছে আমি বলবো। দেখুন, রাজু বিস্তাকে চাইছিল কিন্তু বিজেপির গ্রাসরুট লেভেলের বহু কর্মী, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে পরিচিত, তাদের সঙ্গে কথা বলি। শঙ্কর ঘোষ ওখানকার বিধায়ক, তিনিও বলছেন দেখুন রাজু বিস্তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আলাদা করে কোনো সখ্যতা নেই, কিন্তু রাজু বিস্তা হলে ভালো হয়, অনেকদিন আগে আমাকে বলেছিলেন। পরবর্তীকালে আমি অ্যাসেস করেছিলাম রাজু বিস্তা কিন্তু সাইলেন্টলি বিভিন্নভাবে, যদিও সংবাদ মাধ্যমে একটু অন্য ছবি রিফ্লেক্টেড হয়, গ্রাসরুট লেভেলে কানেকশনসটা সাংঘাতিকভাবে রেখেছেন। আমি দার্জিলিংয়ের মাটিতে একটি ছোট হোটেলে বসে কথা বলছিলাম হোটেল মালিকের সঙ্গে, বললেন যে দেখুন রাজু বিস্তার এই যে পশ্চিমবঙ্গের মানে এই যে আপনারা দার্জিলিংয়ে রাজু বিস্তারকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না অ্যানালিসিস করেন তো, রাজু বিস্তার এসে আমার দোকানে বসে চা খেয়ে আমার কর্মচারীদের সুখ দুঃখ নিয়ে গল্প করে যান না, শুধু তাদের সমস্যা মেটানোর জন্য ডেকে পাঠিয়ে সমস্যাগুলো মেটান। এটা কিন্তু কোনো সংবাদ মাধ্যমে বেরোয় না। এটা আজ থেকে আমাকে 2 বছর আগে বলেছিলেন। রাজু বিস্তার নিজস্ব একটা পপুলারিটি আছে, যদিও ওখানে বিজেপির একজন বিধায়ক একটু বিদ্রোহী হয়েছেন, ওটা মনে হয় মিটে যাবে, কিন্তু রাজু বিস্তার নামটা অনেক আগে ফাইনাল হওয়া উচিত ছিল। এই দুটো আমার নর্থ বেঙ্গল সম্বন্ধে অবজারভেশন। মালদহের 2টো প্রার্থী কিন্তু বিজেপির যথেষ্ট ভালো প্রার্থী হয়েছে। খগেন মুর্মু গ্রাসরুট লেভেলে কাজ করেন, তার একটা নিজস্ব কানেকশন বেস আছে। আর মালদার আরেকটিতে শিরূপা দি ওখানকার ক্যান্ডিডেট হয়েছে, গতবার মার্জিনালি হেরেছিলেন, মালদার সিট দুটোতে ভালো ক্যান্ডিডেট দিয়েছেন। নর্থ বেঙ্গলের দিনাজপুর সম্বন্ধে দেবশ্রীদিকে নিয়ে আসা হয়েছে, কেন নিয়ে আসা হয়েছে, সেখানে বিক্ষোভ অনেক কিছু হয়েছে শোনা গেছে, এটা অনেক আগে রিজলভ করা উচিত ছিল। এই জায়গাটা আমার মনে হয়েছে, মানে খুব ইম্পার্শিয়ালি বলছি, দেবশ্রীদি রায়গঞ্জে যদি নাও ক্যান্ডিডেট হতেন, সাউথ বেঙ্গলে হতেন, সেটা কেন এত দেরি হলো, এটা আমার মনে, রাজনীতি ছাত্র হিসেবে আমার মনে প্রশ্ন দেখেছে। ওখানে স্থানীয় একজনকে প্রার্থী করা হয়েছে, আমি তার সম্বন্ধে জানি না, বলবো না কিছু, কিন্তু ওভারঅল আমি বলছি। তারপরে কামিং টু মুর্শিদাবাদ, যদি নর্থ বেঙ্গল থেকে আস্তে আস্তে নামতে হয়, মুর্শিদাবাদের 3 জন প্রার্থী কিন্তু বিজেপির ঠিকঠাক প্রার্থী, আমি এটা বলবো। যদিও ওখানে আমার এক্সপেকটেশন ছিল জঙ্গিপুরে মাহফুজাদি দাঁড়াবেন, কিন্তু আমি খুব সেই জায়গাটাতে হতাশ। কিন্তু যিনি দাঁড়িয়েছেন তিনি আবার বিজেপির গ্রাসরুট লেভেলে করবেন। ডক্টর নির্মল শাহ এবারে কিন্তু প্রসপেক্টিভ উইনার বহরমপুর থেকে, আমি এত বড় কথা বলছি, মানে অধীরের প্রসপেক্টিভ উইনার। আমি বহরমপুরে অধীর চৌধুরী হয়ে, আমি যখন কংগ্রেসে কাজ করতাম, অধীর চৌধুরী হয়ে বহরমপুরে আমি 3 মাস পড়েছিলাম, 1 মাস লাগাতার একটানা পড়েছিলাম। আমি দেখেছি ওখানে আমরা যখন বাড়ি বাড়ি মানুষের কাছে প্রচারে যেতাম, তারা, আমি কংগ্রেসের হয়ে গেছি, অধীর চৌধুরী হয়ে ভোট ক্যাম্পেইনের জন্য গেছি, আমাকে বলছেন, দেখেই বলছেন জয় শ্রীরাম। আমি একটু হতচকিত হয়ে গেছি যে তখন 2019-এর লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী হয়ে বাড়িতে বাড়িতে লিফলেট হ্যান্ডবিল দিতে যাচ্ছি। আমি আমার কলকাতা থেকে টিম নিয়ে গিয়ে ওখানে টাউন ক্লাবে উঠতাম, পড়েছিলাম, তা আমি একটু হতচকিত হতাম। একটা বাড়িতে আমি প্রথমে এটা শুনে একটু হতচকিত হয়েছি, আস্তে করে যখন বেরোচ্ছি বলে জয় অধীর চৌধুরী। দিস ওয়াজ দ্য সিম্বল অফ বহরমপুর টাউন। আমি বলছি বহরমপুরে অধীর চৌধুরী বিজেপির ক্যান্ডিডেট, স্বনামধন্য চিকিৎসক, আলাদা গ্রাম। আমি একটুখানি এই জায়গাটা বলে নিই, সেটা হচ্ছে বহরমপুরে বেসিক্যালি ভোটাররা সংখ্যাগুরু জনসাধারণ, তারা কিন্তু বিজেপির ভোটার হয়ে গেছে, বিজেপির বিধায়ক দিয়েছেন, মনোজ চক্রবর্তীর মতো ক্যান্ডিডেট হেরে গেছেন। আমি এইখানটা একটু পয়েন্ট আউট করব, বহরমপুর সম্বন্ধে খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি করা যায়। বহরমপুরের মানুষ বেসিক্যালি 2019 থেকে কিন্তু আস্তে আস্তে বিজেপির দিকে টার্ন আউট করছেন, এখন অ্যাবসলিউট হয়ে গেছে। আমি বলছি 100 জনের মধ্যেই সাধারণ হিন্দু ভোটার, তারা 90 জন বিজেপিকে ভোট দেবে, এটা বহরমপুরের মাটিতে হয়ে গেছে। তারা অধীর চৌধুরীকে ভোট দিয়েছেন 2019-এ, কেন অধীর চৌধুরী তৃণমূলকে হারাতে পারবে বলে। এবার কিন্তু সেই ভোটটা অনেকটা বিজেপির দিকে সুইচ ওভার করে যাবে। এবার অধীরবাবুর লড়াই কিন্তু বেসিক্যালি সংখ্যালঘু ভোটারও প্রচুর, মানে প্রচুর জনসংখ্যা ওখানে। ইউসুফ পাঠানের সঙ্গে অধীর চৌধুরীর মাইনরিটি ভোটার নিয়ে টান পড়ে।
অধীরবাবুকে কিন্তু এবার সংখ্যাগুরু ভোট কিন্তু আর অতটা সাপোর্ট দেবে না, কিছুটা দেবে, কারণ অধীরবাবুর ব্যক্তিগত একটা রবিনহুড ইমেজ আছে এখনও, ফলে সেইখানে দেবে, কিন্তু আলটিমেটলি সংখ্যালঘু ভোটের ম্যানেজমেন্টে কিন্তু আসল জায়গা হবে। আমার নিজস্ব একটা অবজারভেশন, ঠিক কি ভুল, ডক্টর নির্মল শাহ অত্যন্ত ভালো ক্যান্ডিডেট, অমায়িক, মৃদুভাষী, মানুষের সঙ্গে মিশেন, ভালো ব্যবহার করেন, কথা বলেন, এবং অধীরবাবুকে ওখানে অবশ্য বামপন্থীরা সাপোর্ট দিয়েছেন, ফলে বামপন্থী ভোটটা অধীরবাবুর দিকে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট অধীরবাবুর দিকে। ডক্টর নির্মল শাহ কিন্তু নওশাদ সিদ্দিকী ক্যান্ডিডেট দিয়েছে ওখানে, দিয়েছেন, ওটা মাইনরিটি ভোটটা টানবে, ওটা অ্যাডভান্টেজ বিজেপি হবে, অ্যাডভান্টেজ বিজেপি হবে। মাইনরিটি ভোট যদি 3 ভাগে ভাগ হয়, একদিকে ইউসুফ পাঠান, একদিকে অধীর চৌধুরী, তারপরে যদি নওশাদ সিদ্দিকী, তাহলে কি হবে? আলটিমেটলি অ্যাডভান্টেজ বিজেপি হবে। আমার নিজের ধারণা, ঠিক কি ভুল ইলেকশনের রেজাল্ট বেরোলে তুমি আমাকে জিজ্ঞেস করো, তখন হালকা মার্জিনে হলেও ডক্টর নির্মল শাহ বেরিয়ে যাবেন, অধীর চৌধুরী হেরে যাবেন এবারে। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম নিঃসন্দেহে হাই ভোল্টেজ। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে যাওয়াতে আমি ব্যক্তিগতভাবে আমি একদম কট্টর বিজেপি সমর্থক, কিন্তু আমাকে সবাই চেনেন বলা কিছু নেই, আমি বিজেপি করি না অ্যাক্টিভলি, সেটা অন্য কথা। আমি বলছি মোহাম্মদ সেলিমকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি, আমার পছন্দের মানুষ, বললে অনেকে রেগে যাবেন, কিন্তু আমি ওর ফ্যান অনেক দিন থেকে, যেদিন থেকে উনি মানে ওর পার্লামেন্টের বক্তৃতাগুলো শুনি, হিন্দি, বাংলা, উর্দু, ইংরেজি, আমি বলছি বাজি ফেলে বলতে পারি পশ্চিমবঙ্গের মাটিতে এমন কোনো বক্তা নেই যিনি 4টে ভাষাতে একসঙ্গে এত ভালো কথা বলতে পারেন। আমি ওর ফ্যান প্র্যাকটিক্যালি, আমি ওই জায়গা থেকে, বামপন্থী আদর্শের দিক থেকে। মোহাম্মদ সেলিমকে অনেকে কমিউনাল বলেন, কমিউনাল তার দৃষ্টিভঙ্গি আছে, তার কিছু কিছু বক্তব্য আমারও ভালো লাগে না, ঠিক আছে, সেগুলো তো অন্য রাজনৈতিক মতাদর্শ, চিন্তাভাবনা অন্য, কিন্তু মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে গিয়ে খেলাটা জমিয়ে দিয়েছেন, কেন মোহাম্মদ সেলিম জোশোলা প্রার্থী, উনি গতবার দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে জেতার পেছনে মোহাম্মদ সেলিমের ভূমিকা ছিল ভোট কাটাকাটি, রাইট। এবার যদি যে মুর্শিদাবাদে আবু তাহের কেন হেরে যান, আমি অবাক হব না। কে জিতবেন ওখানে? বোধহয় খালিলুর রহমান আছে, আর অন্যদিকে বিজেপির বোধহয় ওখানকার স্থানীয় এমএলএ আছেন। ডিফিকাল্ট বিজেপির পক্ষে এই সিট, খুব ডিফিকাল্ট, কিন্তু স্থানীয় বিধায়ককে দিয়ে এটা ভালো দিয়েছে। একটা জিনিস ইন্টারেস্টিং, একটু খেয়াল করে দেখো যে 3-3-6-3-9 মেন 3টে পার্টি, যে 9জন ক্যান্ডিডেট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, এর মধ্যে একমাত্র বিজেপি 3জন প্রার্থী সংখ্যাগুরু ধর্মের মানুষ, আর এক অধীর চৌধুরী, আর সবাই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। আপনি বলতে চাচ্ছেন ভোট ব্যাংকের রাজনীতিটা না, কিপিং দ্যাট ইন মাইন্ড, আমি বলছি মোহাম্মদ সেলিম উত্তর কলকাতা থেকে তো এক সময় দাঁড়িয়েছি, জিতেও ছিল। মোহাম্মদ সেলিম উত্তর কলকাতা ছেড়ে মুর্শিদাবাদে গেলেন কেন? ওটাই বলছি, এবার ভাবের ঘরে চুরি করে লাভ নেই শিবম, আমি বলছি ভাবের ঘরে চুরি করে লাভ নেই। এই ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, এসব কথাবার্তাগুলো দিনের পর দিন শুনে শুনে না বাঙালি আর নেয় না, এখন মানুষও নেয় না, এটা বুঝতে চান না কেউ। আমার মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংক আছে, আমি যাই একটু গিয়ে খাবলিনি। সেলিম ডিড দ্য রাইট থিং, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা আমি স্বীকার করবো না কেন? এটা আমাকে অনেক সময় ভাবায়, বামপন্থীদের এই ডায়লেমাটা আমাকে অনেক সময় ভাবায়, যে যা সত্যি আমি তাকে স্বীকার করবো না, তাকে অস্বীকার করবো, আড়ালে রাখবো, বাইরে এক কথা বলবো, কিন্তু কাজে অন্য কথা করবো। সেলিম ডিড দ্য রাইট থিং, আমি আবার বলছি সেলিম ডিড দ্য রাইট থিং মুর্শিদাবাদে গেছে, কিন্তু সংখ্যালঘু ভোট আছে, বেশি ভোট আছে, সেটা আমার কাজে দিতে পারে, এই স্বীকারোক্তিটা বাইরে তারা করবেন না। কিন্তু মুর্শিদাবাদও কিন্তু আবু তাহের ইটস এ ব্যাড চয়েস ফর তৃণমূল কংগ্রেস। কী অঙ্কে করেছেন আমি এটা বার করতে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কী অঙ্কে করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়কে কেন করেছেন আমি জানি, কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় আর এই আবু তাহের খান, এই দুজনকে চয়েস করা। আবু তাহের সম্বন্ধে একটা ছোট্ট টুকরো তথ্য দিই, আমার যেটা শুনেছি, হুমায়ুন কবির বলেছেন যে যখন মুর্শিদাবাদ জেলার মিটিং হচ্ছে দিদির বাড়িতে, তখন আবু তাহের, এই আবু তাহের কেমন আছিস বলেছেন, তখন বলেছে হ্যাঁ ভালো আছি, বলে উঠে হেঁটে দেখাতো, তো বললো তাহের হাঁটতে পারে না, দীর্ঘদিন হসপিটালে ছিলেন। আমার তাহেদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, আমাকে প্রচুর ব্যাপারে আমি তার সঙ্গে একসঙ্গে কংগ্রেস করেছি, তো আবু তাহের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি আছে, ঘনিষ্ঠতা। তাহেরের অসুস্থতার সঙ্গে খারাপও লাগছিল, খবরও নিয়েছি, কিন্তু সেই তাহের হাঁটতে পারছে না, হুমায়ুন বলছে দিদির বাড়িতে, হুমায়ুন বলছে আমরা তো জানি তাহের নমিনেশন পাবে না, কী করে পেলো এটা হচ্ছে অঙ্ক। এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে যদি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয় পশ্চিমবঙ্গে, আমি বলছি ক্যান্ডিডেট সিলেকশনটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে পৌঁছবে।
Right. তাহের যদি কোনো কারণে হারে, এবং তাহের হারার সমূহ সম্ভাবনা আছে, কিন্তু সেলিম ওখানে একটা ভালো কন্টেস্ট করবে, কিন্তু সেলিম নয়। ওইখানে নওশাদ সিদ্দিকীও আবার প্রার্থী দিচ্ছে, মানে সেলিমের এগেইনস্টে নওশাদ প্রার্থী দিচ্ছে। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি নৌসাদ সম্বন্ধে আমি ব্যক্তিগত নৌসাদকে খুব ভালোবাসি, অন্য কোনো কারণ নয়। আমি ইরেসপেক্টিভ অফ পলিটিক্স আমার এই লিবারাল অ্যাপ্রোচটা আছে, যে কোন দলের দরকার নেই, কোনো এমনকি তৃণমূলে কোনো নেতাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আমি স্পষ্টত পরিষ্কার বলি না কেন দলটাই পুরো এত চোর হয়েছে, কারোর সম্বন্ধে ভালো বললে মনে হয় আমার বোধহয় স্বার্থ আছে, তা নয়। নৌসাদকে ব্যক্তিগতভাবে ভালো লাগে, ইয়াং ফেস, মাইনরিটি ফেসকে তো মমতা বন্দ্যোপাধ্যায়, শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শাহজাহানে পরিণত করেছে। সেইখানে দাঁড়িয়ে একজন মাইনরিটি ফেস, শিক্ষিত, রুচিশীল, পড়াশোনা জানা মানুষ, কথা ভালো বলছেন, ডায়নামিক কথাবার্তা বলছেন এবং লজিক্যাল রিজনের নিয়ে কথা বলছেন, বয়স 32-33 বছর বয়স। সেই নৌসাদ কেন এই ভুলগুলো করছে আমি বুঝতে পারছি না। সেলিমের বিরুদ্ধে কোনো প্রার্থী দেওয়া উচিত ছিল না, অ্যাবসলিউটলি সেলিমের পাশে সমর্থনটা দিয়ে দেওয়া উচিত ছিল।